সকাল সকাল ফোনের রিংটোনে ঘুমটা ভেঙে গেল মিতের। অফিসের কাজে অনেক রাত অবধি ল্যাপটপ ঘেঁটেছে, একটু বেলা পর্যন্ত ঘুমাবে ভেবেছিল, কিন্তু এমন সময় ফোনটা এলো যে বাধ্য হয়ে রিসিভ করতেই হলো। ভেবেছিল তিতির ফোন করেছে, অচেনা নম্বর দেখে ধরতেই ওপাশ থেকে একজন মহিলার গলা পাওয়া গেল। আপনি মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বলছেন? বলছি, ঘুম জড়ানো গলায় উত্তর দেয় মিত। আমি দমদম থেকে সুপর্ণা বসাক বলছি। বলুন। আমি আপনার নম্বর পেয়েছি প্রিয়মের কাছ থেকে। আপনি কি আমায় কিছুক্ষণ সময় দিতে পারবেন? আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। মিত বলে, আপনি বরং সন্ধ্যাবেলায় আমার বাড়িতে আসুন, তখন বসে কথা বলা যাবে। তিতিরকে ফোন করে বলে, সন্ধ্যাবেলায় আমার বাড়িতে চলে আসিস, মনে হচ্ছে কোনো একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। আর দেরি না করে বিছানা থেকে উঠে পড়ে সে। তারপর রেডি হয়ে সোজা অফিস। সন্ধ্যা 7টা সাড়ে 7টা নাগাদ সুপর্ণা বসাক ওদের বাড়িতে এসে হাজির হন। বয়স্কা পৃথুলা মহিলা, চেহারায় আভিজাত্য, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। মিত সবার জন্য চা আনতে বলে সুপর্ণা বসাককে বলেন, বলুন কি জানাতে চান? আসলে মিস্টার চ্যাটার্জি, আমি একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কিছুতেই বুঝে উঠতে পারছি না এই সমস্যার সমাধান কি করে করি। আমার স্বামীরা 4 ভাই ছিলেন, শরিকি বাড়ি, এখানেই আমরা সকলে মিলে থাকতাম। তারপর একে একে 2 ভাই মারা গেছেন, তাদের একজনের স্ত্রীও গত হয়েছেন। গতকাল সন্ধ্যাবেলায় আমার আর এক দেওর কোনো মতে প্রাণে বেঁচেছেন। কাল সন্ধ্যাবেলায় ও যখন ঠাকুর ঘরে গিয়েছিল, তখন ওপর থেকে ওর উপর ঝাড়বাতিটা খুলে পড়ে। এক চুলের জন্য ও সরে যাওয়াতে বেঁচে যায়। আমার 2 ভাসুর এবং এক যা মিলিয়ে গত 2 মাসের মধ্যে 3 জন মারা গেছেন। আমার স্বামী ওই মৃত্যুগুলোকে কাকতালীয় হিসেবে দেখলেও আমি এগুলোকে খুব একটা সাধারণ মৃত্যু বলে মেনে নিতে পারছি না। তিতির জিজ্ঞেস করে, আপনার বাকি 2 ভাসুর এবং জায়ের মৃত্যু কিভাবে হয়েছিল? একজন মারা গিয়েছিল সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে, আর মেজ ভাসুর এবং তার স্ত্রী মারা গিয়েছেন গাড়ি দুর্ঘটনায়। মিত বলে, তার মানে 3টে মৃত্যুই অস্বাভাবিক মৃত্যু। সুপর্ণা বসাক বলে, কাল ঝাড়বাতি যদি আমার সেজ দেওরের মাথায় পড়তো, তাহলে তার মৃত্যুও অস্বাভাবিকভাবেই হতো। আমরা দমদম শেঠলেন অঞ্চলে 4 পুরুষের বাসিন্দা। ভাইয়ে ভাইয়ে মিলমিশের জন্য এবং মিশুকে স্বভাবের কারণে আমাদের বাড়ির সকলেরই পাড়ায় খুব সুনাম আছে। কালকে সন্ধেবেলার ঘটনার পর প্র্যাকটিক্যালি আমার ওই বাড়িতে ভীষণ ভয় করছে। সবসময় মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। প্রিয়মের সাথে আমার মেয়ের বন্ধুত্ব আছে, ওরা এক জায়গায় গিটার শিখেছিল। আমার মেয়ের কাছ থেকে সব শুনে প্রিয়মই আপনার নম্বরটা আমায় দিয়েছে। আমার স্বামী জানেই না আমি আপনার কাছে এই বিষয়ে সাহায্য চাইতে এসেছি। মিত বলে, আপনি আমার কাছ থেকে ঠিক কী ধরনের সাহায্য চাইছেন? আপনি দেখুন, আমি বলতে চাইছি যে এই 3টে মৃত্যু এবং আমার দেওরের উপর কালকের ঘটনাটা কি নেহাতি কাকতালীয়? যদি না হয়, তবে এর পেছনে কে আছে সেটা বার করা খুব দরকার। তিতির বলে, কিন্তু বাড়ির লোককে না জানালে আমরা ওখানে গিয়ে যে সবার সাথে কথা বলবো, জিজ্ঞাসাবাদ করব, সেগুলোর উত্তর তারা আমাদের দেবেন কেন? সুপর্ণা দেবী বলেন, আমি বলবো যে আপনারা আমার মেয়ে তুলির বন্ধু। মিত বলে, ঠিক আছে ম্যাডাম, কাল আমি আপনাদের বাড়িতে যাব, তারপর দেখি ঘটনা কোন দিকে এগোয়। পরের দিন রবিবার হওয়ায় জলখাবার খাওয়ার পর বসাক বাড়িতে যাবে ঠিক করে মিত সুপর্ণা দেবীকে ফোন করে। তিনি খুব উৎসাহের সঙ্গে ওকে আসতে বলেন, কিন্তু তার সাথে যোগ করেন, যেহেতু এ বাড়িতে আপনাদের পরিচয় আপনারা তুলির বন্ধু, তাই আমি আপনির বদলে তুমি বলবো, আর আজ দুপুরে এখানে খেয়ে যাবে। বেলা 11টা নাগাদ মিত আর তিতির বসাক বাড়িতে পৌঁছায়। বিশাল শরিকি বাড়ি, সামনে খুব সুন্দর ফুলের বাগান আছে। সুপর্ণা বসাকের হাজব্যান্ড ভারী আমুদে মানুষ, হো হো করে হাসেন, জোরে কথা বলেন।
উনি ওদের মেয়ের বন্ধু ভেবে নিজের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার কথা শোনাচ্ছিলেন। বাড়ির অন্যদের সাথেও একে একে আলাপ হলো। সুপর্ণা বসাক ঠিকই বলেছিলেন, এই বাড়ির প্রতিটি লোকই খুব মিশুকে এবং আলাপী। তিতির মিতকে বলে, এদের কাণ্ড দেখে তো ভুলেই যেতে বসেছি যে কি করতে আমরা এখানে এসেছি। মিত ওর কানে কানে বলে, চোখ কান খোলা রাখ। তারপর তুলিকে ডেকে জিজ্ঞেস করে, তোমার যে জেঠু সাঁতার কাটতে গিয়ে মারা গিয়েছিলেন, উনি হঠাৎ জলে ডুবে গেলেন কি করে? তুলি বলে, জেঠুর ডুবে যাওয়ার কিন্তু কোনো কথাই ছিল না, কারণ উনি খুব ভালো একজন সাঁতারু ছিলেন। তাও কি করে যে ডুবে গেলেন পুকুরে, সেটাই আমরা বুঝলাম না। আমায় একবার পুকুরটা দেখাতে পারো? তুলি বলল, দুপুরে খাওয়া দাওয়া করে যাবে? কারণ আমি দেখে এসেছি মা জেঠিমা টেবিল সাজাচ্ছে। বেশ ভালোই কয়েক পদে এক প্রস্ত খাওয়া দাওয়ার পর তুলি ওদের নিয়ে গেল সেই পুকুরের পাড়ে। বিশাল বড় একটা পুকুর, তার ঘাট বাঁধানো আছে, একটা ধারে শুধু কয়েকটা খুঁটি পোতা আছে। তুলি বলে, জেঠু সেদিন সন্ধ্যাবেলার দিকে সাঁতার কাটতে নেমেছিল। 7টা অবধি বাড়ি না ফেরায় বাড়ির সবাই খোঁজ করতে শুরু করে। এখানে এসে দেখে জেঠু উপুর হয়ে ভাসছে। তারপর তো তিতির বলে, আর তোমার যে জেঠু আর জেঠিমা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন? বাড়ির দিকে হাঁটতে হাঁটতে তুলি বলে, ওরা সেদিন আমার জ্যাঠতুতো দিদি মিলিকে শ্বশুরবাড়ি থেকে আনতে যাচ্ছিলেন। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে, আর সেখানেই জেঠু মারা যান। 2 দিন বাদে নার্সিংহোমে জেঠিমাও মারা গেলেন। বসাক বাড়ি থেকে ফেরার পর মিত সুপর্ণা দেবীকে ফোন করে বলে, যেদিন আপনার ভাসুরের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন গাড়ি কে চালাচ্ছিল? অরুণ নিজেই গাড়ি চালাচ্ছিল। সাধারণত ড্রাইভার গাড়ি চালায়, কিন্তু সেদিন ড্রাইভার না থাকায় অরুণ নিজেই স্টিয়ারিংয়ে বসেছিল। আর আপনার ভাসুর যে পুকুরে সাঁতার কাটতে গিয়ে মারা গেলেন, সেই পুকুরে ওই খুঁটিগুলো পোঁতা আছে কেন? ওই পুকুরের উপর পাটাতন ফেলে দুর্গাপুজোর প্যান্ডেল হয়, ওই কারণেই ওগুলো এখনও তোলা হয়নি। আর দেখো, ও পাশে কচুরি পানাও আছে। মিতকে তিতি জিজ্ঞেস করে, কি বুঝলি? বুঝলাম রাত 10টা বাজে, এখন একটা সাউন্ড স্লিপ দরকার, শুধু আমার নয় তোরও। কাল কিন্তু সকালে তোর কলেজ, আর আমার অফিসও আছে। মাঝে মাঝে তুই এত গার্জিয়ানগিরি করতে পারিস? মিত বলে, রেস্ট না পেলে মাথা কাজ করবে না, বুঝতে পারছিস না কেন? তিতির ভাবতে থাকে, একজন অত ভালো সাঁতারু শেষে কিনা জলে ডুবে মারা গেলেন। এক পরিবারে 2 মাসের মধ্যে 3টে মানুষ চলে গেল। মিত সুপর্ণা দেবীকে মেসেজ করে, হয়তো আপনার সন্দেহগুলো অমূলক নয়, কাল আমি আবার আসছি। পরের দিন অফিস থেকে ফেরার সময় ও একাই হাজির হয় ওখানে। তুলি বেরোচ্ছিল, বলল ব্যান্ডের রিহার্সেল আছে। অরুণবাবু সম্পর্কে আরও ডিটেলস জানার জন্যই আজও ওই বাড়িতে আসা। উনি একটা কলেজে ফিজিক্সের প্রফেসর ছিলেন, রিটায়ার করেছেন। সুপর্ণা বসাকের হাজব্যান্ড বললেন, দাদার চোখের প্রবলেম ছিল, তাই খুব একটা গাড়ি চালাতো না, কিন্তু মিলির বাড়ি বেশি দূরে না হয় সেদিন গাড়ি নিয়ে বেরিয়েছিল। তাছাড়া সাথে বৌদি ছিল, বাড়ি থেকে যখন বেরোয় তখন বৌদি চালাচ্ছিল। মাঝ রাস্তায় কি হয়েছিল আর জানা নেই। অ্যাক্সিডেন্টের পর আমরা দেখেছিলাম স্টিয়ারিং ধরে দাদা বসে আছে। বাইরে বেরিয়ে এসে মিত সুপর্ণা দেবীকে বলল, আপনারা সবাই সাবধানে থাকবেন। আমার কেন জানি না মনে হচ্ছে বিপদ এখানেই শেষ হয়ে যায়নি। পরের দিন সকাল 6:30টায় ওর সন্দেহ সত্যি প্রমাণ করে সুপর্ণা দেবীর কল ঢুকলো ওর ফোনে। রাতে ঘুমানোর পরে ছোটদা ওর বরুণবাবুর মুখে নাকি কেউ বালিশ চেপে ধরেছিল। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, বাড়ির প্রতিটি সদস্যই সেই সময় গভীর ঘুমে অচেতন ছিল, তাই কোনো ধস্তাধস্তির আওয়াজ কেউ পায়নি। তিনি আরও যোগ করেন, আমি প্রতি রাতে অন্তত 12-3 উঠি, কিন্তু কাল সেই যে 10:30টায় ঘুমিয়েছি, একদম সকাল 6টায় আমার ঘুম ভেঙেছে। তাহলে বরুণবাবুর খবর বলল কে? বরুণ নিজেই বলেছে, সকালে ও সব কিছুই জানিয়েছে আমাদের। ধস্তাধস্তির সময় ও সেই লোকটিকে একসময় ঠেলে ফেলে দিতেই সে ছুটে পালায়। বরুণ তার পিছনে উঠে যেতে গিয়ে পড়ে যায়, তারপর আর কাউকে দেখতে পায়নি।
বাড়ির সবাই খুব ভয় পেয়ে আছে মৃত্যুঞ্জয়। বরুণ বসাকের সুঠাম চেহারাটা মিতের মনে আছে। ও মোবাইল তুলে ফোন লাগায় বিমল বিশ্বাসকে, বলে, তোমার একটা হেল্প লাগতে পারে মেশো। তারপর পুরো ঘটনাটা খুলে বলে ওনাকে। উনি অরুণাভ দত্তের নাম্বার দিয়ে দেন এবং বলেন, ওনাকে আমার বলা থাকবে, যদি দরকার পড়ে কথা বলে নিস। থানার ভারপ্রাপ্ত অফিসার অরুণাভ খুব উদ্যমী এবং ছটফটে প্রাণবন্ত এক তরুণ। মিত সন্ধেবেলায় ওনার সঙ্গে দেখা করে, বলে, আমার ধারণা বসাক বাড়ি থেকে আরও লাশ বেরোনোর সম্ভাবনা আছে। অরুণাভ জানায়, ওই বাড়িতে 2 মাসের মধ্যে 3 জন মারা গেছে। ব্যাপারটা সত্যিই খুব সন্দেহজনক, কিন্তু আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যার জন্য ওই দুর্ঘটনাজনিত মৃত্যুগুলোর কারণ হিসেবে কারোর দিকে আঙুল তোলা যাবে। রাতে শুয়ে শুয়ে মিত ভাবতে থাকে, বসাক বাড়িতে এবার কার পালা। বাকি আছেন সুপর্ণা দেবী, তার হাজব্যান্ড এবং মেয়ে তুলি, বরুণবাবু ও তার স্ত্রী এবং মৃত তরুণবাবুর স্ত্রী মিতালি। এর মধ্যে অলরেডি বরুণবাবু দুবার প্রাণে বেঁচেছেন। তুলি বলছিল ঝাড়বাতিটা ওপরের হুক ভেঙে নাকি পড়ে গেছিল। মিত মাথা নেড়ে উঠে বসে। হুক কি সত্যি ভেঙে গেছিল? কাল সকালেই যেতে হবে আবার। বসাক বাড়িতে গিয়ে দেখে মিলি এসেছে। মিলি বলে, আমায় কাকিমা বলেছে যে তুমি শখের গোয়েন্দা, তাই তোমায় একটা কথা না বলে পারছি না। প্রথমে সন্দেহ হলেও ব্যাপারটা খুব একটা আমি আমল দিইনি। আমাকে আনার কথা ছিল বাবার বিকেল 4টে সাড়ে 4টের সময়, কিন্তু বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সন্ধ্যে 7:30। আমি তো ভেবেছিলাম ড্রাইভার না আসায় ওরা আজ আসবেই না, কিন্তু ড্রাইভার সেদিন আসেনি কেন? মিত প্রশ্ন করে। মিলি বলে, সেটা আরও অবাক করার মতো কথা। ড্রাইভার সুনন্দন বলেছে ওকে মাই নাকি ফোন করে আসতে বারণ করেছিল। কিন্তু যেখানে বিকেলে আমাদের বাড়িতে বাবা মার আসার কথা, তখন সুনন্দনকে কেন মা ফোন করে বারণ করতে গেল? আমি আজ অবধি এই প্রশ্নের উত্তর পাইনি। মিত বলে, তুমি সুনন্দনের কল লিস্ট দেখেছিলে? দেখেছি, ফোনটা সত্যিই বাবার মোবাইল থেকে এসেছিল। অফিসে পৌঁছে হাজার কাজের মধ্যেও ভাবতে থাকে, অনেকগুলো প্রশ্নের উত্তর মিলছে না। তিতিরকে বেলার দিকে কল করে বলে, অনেক কিছু ঘটবে তিতির পাখি, মন বলছে। তিতির বলে, সে যা ঘটবে দেখা যাবে, আপাতত একটা কথা শোন, প্রিয়ম তুলিদের ব্যান্ডের কোথায় অনুষ্ঠান করার কথা আর জানিস? কোথায়? আমাদের ক্লাবের মাঠে। তিতির বকবক করতে থাকে। মিত মোবাইল সাইলেন্সে রেখে সাধারণত কাজ করে। আজ কি মনে হতে ওটা ভাইব্রেশনের সামনেই রাখলো। ওর সিক্সথ সেন্স বলছে সুপর্ণা বসাক ফোন করতে পারেন। বিকেলের দিকে সুপর্ণা বসাক ফোন করলেন মিতকে। এবারের আক্রমণের কেন্দ্রবিন্দু মৃত তরুণবাবুর স্ত্রী মিতালি। মিত কোনো মতে অফিস ম্যানেজ করে সন্ধ্যা নাগাদ গিয়ে পৌঁছালো বসাক বাড়িতে। ওকে দেখে মিতালি দেবী প্রায় কেঁদে ফেলে বলতে লাগলেন, আমি তো এমনিতেই অসুস্থ হয়ে পড়ে আছি প্রায় বছর 5। কিডনির অসুখে প্রায় শয্যাশায়ী বলতে পারো। দুপুরে খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যের দিকে খাট থেকে নামতে যাব, মেঝেতে পা রাখতেই পিছলে গেলাম। সুপর্ণা দেবী যোগ করেন, দিদির ঘর থেকে আওয়াজ পেয়ে আমরা এসে দেখি ঘরময় সর্ষের তেল ফেলে রেখে দিয়েছে কেউ। আমিও পড়ে যেতাম, চোখে আজকাল ভালো দেখতে পাচ্ছি না, চশমাটা পাল্টাতে হবে। তারপর বেরোনোর সময় দেখা হয়ে যায় ড্রাইভার সুনন্দনের সাথে। নিজের পরিচয় দিতে মিত জিজ্ঞেস করে, সেদিন লাস্ট অরুণবাবুর স্ত্রী কী কথা বলেছিলেন? ড্রাইভার জানায়, উনি আমায় বললেন আজ বেরোবো না, তোমার আসার দরকার নেই। মিত আবার বলে, আমার নাম্বারটা তুমি রেখে দাও। ভালো করে ভেবে দেখো তো, সেদিন ফোনে এমন কিছু শুনতে পেয়েছিলে কি যাতে সন্দেহ হয়? যদি তেমন কিছু মনে পড়ে আমাকে এই নাম্বারে ফোন করে জানিও। মিত বলে, প্রিয়মদের গান কেমন শুনলি? তিতির উত্তর দিল, প্রিয়ম ওদের দলের গিটারিস্ট, কিন্তু অবাক হয়েছি তুলিকে দেখে। যেমন সুন্দর গিটার বাজাতে পারে, তেমন ভালো গান গাইতে পারে, আর তেমন দারুণ মিমিক্রি করে। মেয়েটাকে স্টেজে দেখলে অবাক হয়ে যাবি। স্টেজের ওপরে ও একটা সম্পূর্ণ আলাদা মানুষ। ওর গলার রেঞ্জও অসাধারণ। মিত বলে,
তিতির পাখি, একটা কথা ভেবে বলো তো, বরুণবাবুকে যে সেদিন রাত্রে টার্গেট করেছিল, সে বরুণবাবুকে আবার কেন অ্যাটাক করলো না? কেন দুদিন পরে অসুস্থ মিতালি দেবীকে বেছে নেওয়া হলো টার্গেট হিসেবে? তিতির সবটা শুনে খানিকক্ষণ ভেবে মিতকে বলে, ঠিক মনে হচ্ছে কেউ যেন মানুষ মারার নেশায় মেতে উঠেছে। মিত বলে, হতেও পারে, আবার এমনটাও হতে পারে বরুণবাবু মিথ্যে কথা বলছেন। তিতির প্রশ্ন করে, সেটা কিভাবে সম্ভব? মিত বলে, দেখ, মিতালি দেবীর উপর যে অ্যাটাক হয়েছিল ঘরের মেঝেতে থাকা তেল দেখে সবাই বুঝতে পেরেছে, কিন্তু বরুণবাবুর উপর যখন আক্রমণটা হয়েছে, বাড়ির সবাই সেদিন অঘরে ঘুমিয়েছে। উনি সকালবেলায় উঠে নিজের উপর আক্রমণের গল্প শুনিয়েছেন। সেটা যে সত্যি এমন কোনো প্রমাণ কিন্তু উনি দেননি। আর ঝাড়বাতিটা, হুকটা তো নিজেই আলগা করা যায়, তাই না? কিন্তু মোটিভ সম্পত্তি হতে পারে, কিন্তু অরুণবাবু মারা যাওয়াটা যদি মার্ডার হয়, তবে ড্রাইভারকে ফোন কিন্তু করেছিল একজন মহিলা। হয়তো স্বামী স্ত্রী মিলেমিশে আছে এই ষড়যন্ত্রে। কিন্তু এই সব কিছুই তো তোর সন্দেহ শুধু, এর সপক্ষে প্রমাণ জোগাড় করবি কি করে? খানিকক্ষণ ভেবে মিত অরুণাভকে ফোন করে, বলে, স্যার, আমার মনে হচ্ছে আজ রাতে আর একবার বসাক বাড়িতে কেউ না কেউ আক্রান্ত হবেই। অরুণাভ বলে, তুমি শিওর? আমার সিক্সথ সেন্স তো তাই বলছে। বরুণবাবু যদি সত্যি কথা বলে থাকেন, তাহলে ওনার উপর আক্রমণ দুবার ব্যর্থ হয়েছে এবং মিতালি দেবীর পায়ে চোট লাগলেও উনি কিন্তু প্রাণে বেঁচে গেছেন। অরুণাভ বলে, তার মানে তোমার চোখে আপাতত দোষী বরুণবাবু। আমারও ওনাকেই সন্দেহ হচ্ছে। বাড়ির বাকিদের হত্যা করে হয়তো পুরো সম্পত্তিটা দখল করতে চাইছে। মিত বলে, শুধু একটা ব্যাপারেই হিসেব মিলছে না। সবাইকে মেরে যদি সম্পত্তি দখল করা ওনার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে কিন্তু এখনও অনেকগুলো মানুষকে পৃথিবী থেকে সরাতে হবে। তিতির বলে, ওনার অমন পেটানো চেহারাটা চোখে ভাসছে আমার। লোকটা হাসে কম, একটু গম্ভীর প্রকৃতির, কিন্তু কেমন যেন, তাই না রে? অন্যমনস্ক হয়ে মাথা নেড়ে মিত বলে, নামকরা মনস্তত্ত্ববিদ উনি। তারপর ফোন করে সুনন্দনকে, বলে, তুমি আজ রাতে বসাক বাড়িতে থেকে যেতে পারবে কোনো রকমভাবে? সবাই ঘুমিয়ে পড়লে আমি আর অরুণাভ ওই বাড়িতে আজ রাতে ঢুকতে চাই। তুমি শুধু নিঃশব্দে দরজাটা খুলে দেবে ভেতর থেকে। ড্রাইভার বলে, সে আমি ম্যানেজ করে নেব। একটু পরে তুলি ম্যাডামকে নিয়ে বাড়ি ফিরব। তারপর রাত হয়ে গেছে বলে থেকে যাব। আমিও চাই স্যার, এই বাড়ির অপরাধী ধরা পড়ুক। অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়ে তিতির বলে, আমিও যাব তোদের সাথে। রাত বাড়লে ওরা তিনজনে বসাক বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায়। রাত তখন প্রায় 1টা। সুনন্দন ভেতর থেকে দরজা খুলে দেয়। ওরা তিনজন আর সুনন্দন বাড়ির সামনের বাগানে একটা গাছের আড়ালে দাঁড়ায়। এখনও ডান দিকের একটা ঘরে আলো জ্বলছে। সুনন্দন বলে, ওটা বরুণবাবুর ঘর। হঠাৎ ওই ঘরের আলো নিভে যায়। অরুণাভ বলে, এত বড় বাড়িতে কোন দিক দিয়ে কাকে আজকে টার্গেট করা হবে বুঝবো কি করে? মিত বলে, প্রত্যেককে টার্গেট করা হয়ে গেছে, কিন্তু সুপর্ণা দেবী, তার হাজব্যান্ড বা তুলি, এই তিনজনের কাউকেই এখনো টার্গেট করা হয়নি। তাই আমার মনে হয় ওই দিকেই আগে যাওয়া দরকার। তিতির বলে, 3তলা সিঁড়ির ওপরে উঠে আমরা যদি দাঁড়াই, তাহলে 1তলা বা 2তলায় কেউ বেরোলো কিনা বা কোনো ঘরে কেউ ঢুকলো কিনা আমরা নজরে রাখতে পারবো। সেই মতো পা টিপে টিপে ওরা সবাই 3তলায় উঠে অপেক্ষা করতে লাগলো। ঘড়ির কাঁটায় 1:30, 2টো, 2:30 পেরোতে থাকে। অরুণাভ ফিসফিস করে মিতের কানে কানে বলে, আজ মনে হয় আর কিছু হবে না। হঠাৎ একটা দরজা খোলার আওয়াজ পাওয়া গেল। সবাই উৎকণ্ঠিত হয়ে দেখতে লাগলো কি ঘটে। নিকষ কালো অন্ধকারের মাঝে একটা অবয়ব এগোতে লাগলো সুপর্ণা দেবী এবং তার স্বামীর বেডরুমের দিকে। চোখ সরু করে সুনন্দন অন্ধকারের মধ্যেই ঠাউর করে বলে, ভালো করে দেখুন স্যার। কে বলো তো? তিতির বলে, বুঝতে পারছি না, পরনে তো কালো কিছু একটা। অন্ধকারের মধ্যে বুঝবো কি করে? সুনন্দন ফিসফিসিয়ে বলে, সেজবাবু, ওই কালো জ্যাকেট আমি চিনি।
মানে বরুণ বসাক? অরুণাভ মিতের দিকে তাকায়। ব্যাটাকে গিয়ে এমন। মিত ঠোঁটের উপর হাত রেখে চুপ থাকতে বলে, আর একটু অপেক্ষা করুন। অবয়বটি ধীরে ধীরে এগিয়ে বেডরুমের দরজা খোলে নিঃশব্দে। ওরাও 3 তলা থেকে পা টিপে টিপে নেমে আসে। ওদের পিছনে রেখে মিত এগিয়ে যায় সন্তর্পণে। ওর পিছনে অরুণাভ। ওদের চোখের সামনে অবয়বটি বিছানায় পড়ে থাকা একটা বালিশ তুলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ঘুমন্ত সুপর্ণা দেবীর দিকে। তারপর বালিশটা সুপর্ণা দেবীর মুখে চেপে ধরার ঠিক আগের মুহূর্তে মিত ঝাঁপিয়ে পড়ে পিছন থেকে। প্রচণ্ড ধস্তাধস্তি চলতে থাকে। অরুণাভ, সুনন্দন দুজনেই এসে যোগ দেয়। তিতির ঘরের মধ্যে সুইচ বোর্ড হাতড়াতে আলোটা জ্বেলে দেয়। আর তখনই সব থেকে অবাক করা মুহূর্তটা ওদের সামনে আসে। মিত যাকে জাপটে ধরে রেখেছে সবাই দেখে সে আর কেউ নয়, তুলি। সুনন্দন আত্মনাদ করে ওঠে, বরুণ স্যারের জ্যাকেট পরে আপনি এসব কি করছেন তুলি ম্যাডাম? শোরগোলে বাড়ির অন্য সদস্যরাও উঠে আসে। তিতির বলে, কিন্তু আমাদের এত কথার মধ্যেও সুপর্ণা ম্যাডামের ঘুম ভাঙল না কেন? মিত তুলিকে নিজের দিকে ফেরায়। কি করছো তুমি? এত গুণী একজন শিল্পী হয়ে নিজের পরিবারের মানুষগুলোকে একের পর এক খুন করার নেশায় কেন মেতে উঠেছ? তিতির চিৎকার করে ওঠে, তুলি স্বাভাবিক নেই। ওরা ভালো করে দেখে তুলি যেন ঘোরের মধ্যে রয়েছে। তিতির এগিয়ে আসে সবাইকে সরিয়ে। তুলিকে বলে, তোমার মা উঠছে না কেন তুলি? মিত বলে, সম্ভবত মিতালি দেবীর ঘুমের ওষুধগুলো আজ সুপর্ণা বসাকের জলে মেশানো আছে। পরীক্ষা করলে ধরা পড়বে। হয়তো বরুণবাবুর উপর সেদিন টার্গেট করেছিল, সেদিনও মেশানো হয়েছিল। কোনো কারণে উনি জল খাননি বলে বেঁচে গিয়েছিলেন। তুলির বাবা তুলির এই চেহারা দেখে বিধ্বস্ত হয়ে চিৎকার করে ওঠেন, কিসের জন্য তুই তোর জেঠুদের জেঠিমাকে মারলি? কি কারণে? তুই আজ তোর মাকে মারতে এসেছিস? এই প্ল্যান করেছিলি বলেই আজ আমায় তোর ঘরে শুয়ে নিজে স্টাডি রুমে শুতে গেলি? মায়ের জলে কি মিশিয়েছিস বল? তারপর উত্তেজিত হয়ে মেয়ের 2 কাঁধ ধরে ঝাঁকাতে থাকেন। তুলি মুখে ভয়ঙ্কর গর্জন করে মিতকে এক ঝটকায় সরিয়ে বাবাকে মুহূর্তের মধ্যে মাটিতে ফেলে দেয়। বরুণবাবু এবার এগিয়ে এসে দাদাকে তুলে বলেন, তুলি এখন তুলির মধ্যে নেই দাদা। মনস্তত্ত্ব যতটা বুঝি তাতে আমার মনে হচ্ছে ও ডিড বা চেনা কথায় মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে। তাই ওর গলার স্বর বা যাবতীয় বৈশিষ্ট্য এখন অন্যরকম হবে। অরুণাভ বলে, আমাকে আমার কাজ করতে হবে। বাইরে গাড়িতে আমার লোকজন অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে তুলি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরের দিন থানায় বসে চা খেতে খেতে অরুণাভ মিতকে জিজ্ঞেস করে, তাহলে সুনন্দনকে ফোন তুলি করেছিল? হ্যাঁ, ডেফিনেটলি। সেদিন তিতির আমায় একটা কথা বলেছিল, স্টেজে পারফরমেন্সের মধ্যে তুলি বিভিন্ন পাখির ডাকের সাথে বিভিন্ন স্বরে গানের মধ্যেও কথা বলছিল মিমিক্রি করে। বরুণবাবু এসে থানায় ঢোকেন, কিন্তু এগুলো কেন করছে ও? বরুণবাবু বলেন, আমি ওর ঘর ভালো করে ঘেঁটে আর ওর ক্লোজ বন্ধুদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, ও ভীষণভাবে ক্রাইম ফিকশন পড়ত। এমনিতেই ছোট থেকে খুব কল্পনাপ্রবণ আর ওভার থিঙ্কার। গত 2 মাস ধরে একটা বই পড়ছিল। ও সারাদিন ওই বইয়ের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখত। একটা সময় এসে ও নিজেকে ওই বইয়ের মেন ক্যারেক্টার সেই ভিলেনের মেয়েটির সঙ্গে গুলিয়ে ফেলে। চরিত্রটা ওর উপর এতটাই প্রভাব বিস্তার করেছিল যে ও ওই মেয়েটির মতোই নিজের পরিবারের লোকজনকে হত্যা করতে শুরু করে। আমার দাদা তরুণ বসাককে সম্ভবত ওই কচুরিপানার স্তূপের আড়ালে লুকিয়ে খুঁটি তলায় জলের মধ্যে চেপে ধরে ও। কাল দেখলেন তো ওই সময় ওর গায়ে কত জোর হয়ে যায়। তবে ও কিন্তু এখন আর কিছুই মনে করে বলতে পারবে না। আর বরুণবাবুর অ্যাক্সিডেন্ট? মিত বলে, সুনন্দনকে ফোন করে বারণ করাই ছিল তার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ ছিল বেরোনোর আগে জেঠিমার চোখের চশমা পাল্টে দেওয়া। সেদিন সুপর্ণা বসাক আমাকে বলেছিলেন, চশমাটা গড়বড় করছে, ভালো করে কিছু দেখতে পাচ্ছি না। আসলে সুপর্ণা দেবী নিজে চশমাটা পরছিলেনই না, ওটা ছিল অরুণবাবুর স্ত্রীর। তিতিরের দিকে ফিরে বলে, তোর মনে আছে 2 যা শখ করে একই রকম ফ্রেমে চশমা বানিয়েছিলেন?
গাড়ি চালাতে গিয়ে দেখতে অসুবিধা হয়, উনি অরুণবাবুকে স্টিয়ারিং ছাড়তে বাধ্য হন। অরুণবাবুরও রাস্তায় গাড়ি তুললে এক রকমের প্যানিক হতো, যার ফলে উনি গাড়ি নিয়ে সোজা ধাক্কা মারেন ডিভাইডারে। তিতির অরুণাভর দিকে তাকিয়ে বলে, তুলির এবার কি হবে? আইন আইনের পথে চলবে, তবে ওর ট্রিটমেন্টও করতে হবে। মিত তিতিরকে বলে, রাত হচ্ছে, চল তোকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। বরুণবাবু এগিয়ে এসে একটা খাম মিতের দিকে এগিয়ে দেন, বলেন, বৌদি আমাকে সবটাই বলেছে মিস্টার দত্ত, আপনি এটা রাখুন। পিছন থেকে অরুণাভ বলে ওঠে, নেশাটা পুরোপুরি পেশায় নিলে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না মৃত্যুঞ্জয়। বাইকের হেলমেট লাগাতে লাগাতে মিত তিতিরকে বলে, কি তিতির পাখি, তুমি গোয়েন্দার বউ হতে রাজি হবে তো? মুচকি হেসে তিতির বলে, এভাবে কে বিয়ের জন্য প্রপোজ করে রে?